তোকে বিয়ে করব, তোর সঙ্গে শারীরিক করব, এমনকি আমার বাচ্চার মাও তোকে হতে হবে। দেখি তুই কীভাবে আটকাস। দ্বিতীয়বার এখান থেকে পালানোর চেষ্টা করলে জানে মেরে ফেলবো। কথাগুলো যত তাড়াতাড়ি মাথায় নিবি তোর জন্য ততই মঙ্গল হবে বলে অন্যদিকে ঘুরলেন ডাক্তার ফায়াজ আবরার জুবাইর। চোখের পানিটা হালকা মুছে ধপ করে বিছানায় বসে পড়লাম। আমার কান্না দেখে উনি বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে নরম কণ্ঠে বলল, এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো মেহেক, কারণ সেটা তোমার দ্বারা পসিবল না। আর যদি পসিবল হয়ও তবে আমি সেটা হতে দেব না। আরেকটি কথা, তোমার বাবা মার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টাও করো না, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি আবদুল্লাহ আঙ্কেলকে বলে যাচ্ছি সকালের খাবারটা তোমার ঘরে পাঠিয়ে দেবে, চুপচাপ খেয়ে নিবা। আমার ল্যাবে কাজ আছে, আমাকে এখন যেতে হবে। নিশ্চুপ। আমি চলে যাচ্ছি বলে ভেবো না তুমি পালাতে পারবে, কারণ পুরো বাড়ির আশেপাশে গার্ড রয়েছে, সবাইকে অর্ডার দেওয়া আছে বাইরের কেউ ভেতরে আসতে পারবে না, ভেতরের কেউ বাইরে যেতে পারবে না, অন্তত আমার পারমিশন ছাড়া তো না। আর যদি কেউ ভুল করে এমনটা করার চেষ্টা করে তবে তাকে সেখানে শ্যুট করে মারা হবে। গট ইট? রাগে দুঃখে হাত পা কাঁপছে আমার। আমি চিৎকার করে বলে উঠলাম, আমার সমস্যা কি? কেন আমাকে এখানে আটকে রেখেছেন? কি ক্ষতি করেছি আপনার? আপনাকে তো চিনিও না ঠিক মতো, তবে কিসের শত্রুতা আমার সঙ্গে? কেন আমাকে মাম্মা বাপের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না? কি চান কি আপনি? আমাকে রাগে অস্থির হতে দেখে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কাম ডাউন মেহেক, প্লিজ কাম ডাউন। তুমি এখনও সুস্থ হওনি, দেখো তোমার জ্বরটা এখনও কমেনি। আমি ওনাকে দূরে সরানোর চেষ্টা করতেই উনি আরও শক্ত করে চেপে ধরলেন আমাকে। একটা সময় পর কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে ওনার বুকে ঢলে পড়লাম। প্লিজ বলুন আমার অপরাধটা কি? কেন আটকে রেখেছেন আমাকে? উনি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে বলল, তোমার কোনো দোষ নেই মেহেক, তোমাকে এখানে আটকে রাখার কারণ তুমি নিজেই। আমি মাথা তুলে তাকালাম। উনি আমার চোখের পানিটা মুছে বলল, তোমাকে আমার চাই মেহেক। আমার বসন্তহীন জীবনে তুমি বসন্তের ছোঁয়া এনেছো, আমার রোদ্দুরহীন জীবনে রোদ্দুরের অনুভব করিয়েছো। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ থেকে যাব মেহেক, আর সেটা আমি চাই না। আমি শুধু চাই তোমাকে। আমার থেকে বেশি দূরে যেতে পারবে না তুমি। তোমাকে আমার সঙ্গে আমার হয়েই থাকতে হবে, কারণ ভালোবাসি তোমাকে, এটাই সত্যি। আর এই সত্যিটাকে মেনে নিতে হবে তোমার। হঠাৎ দরজায় নক করার কারণে আমরা দুজন দরজার দিকে আসলাম। স্যার আসবো? ওহ সাদাব, তুমি ভিতরে আসো। স্যার, ডক্টর শাহরিয়ার আপনার জন্য অপেক্ষা করছে। আজকে তো প্রেসের সঙ্গে মিটিং আছে আপনার, উনি একা হ্যান্ডেল করবে কিভাবে? অলরেডি অনেক লেট হয়ে গেছে। আসছি, তুমি ফাইলটা রেডি করো। সাদাব ভাইয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমার কপালে চুমু খেয়ে বলল, সরি, তখন মাথাটা ঠিক ছিল না। ভেবেছিলাম তুমি এই জ্বরের শরীরে পালিয়ে গেছো, আমি তোমাকে আর খুঁজে পাবো না। আর অসুস্থ শরীরে তোমার যদি কিছু হয়ে যেত তাই ভেবে পুরো মাথা হ্যাং করছিল, কি করব বুঝতে পারছিলাম না। তারপর তুমি বললে আমাকে কোনোদিন ভালোবাসবে না, বিয়ে করা তো দূরের ব্যাপার, তাই রাগে তোমাকে থাপ্পড় মেরেছি, সঙ্গে তুই বলে সম্বোধন করেছি। এক্সট্রিমলি সরি মেহেক, আসলে রাগ উঠে গেলে আমার মাথা ঠিক থাকে না। আমি এখন যাচ্ছি কেমন? আর হ্যাঁ, খাবারটা পাঠালে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিও, তুমি এখনও অনেকটা উইক। আবদুল্লাহ আঙ্কেল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। উনি চলে যেতে মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম। জ্বর কিছুটা কমেছিল, এখন মনে হচ্ছে বেড়ে যাবে। লোকটা কত অদ্ভুত। উনি দেখতে ভীষণ কিউট, লম্বাটে 6 ফুটের মতো, সঙ্গে অনেক প্রভাবশালী। শুনলাম খুব বড় সায়েন্টিস্ট, সব দিক দিয়ে তো পারফেক্ট। কিন্তু উনি আমার মধ্যে কি এমন দেখলো? আমার বাপের টাকা, কিন্তু আমার বাপের চেয়ে তো অনেক বেশি টাকা। তবে কি আমার গুড লুকিং ফেস? আমার মতো কি আমার চেয়ে একটু বেশি সুন্দর মেয়ে অনায়াসে পেয়ে যাবেন উনি। তবে উনি তো বলেন আমাকে অনেক আগে থেকে চেনেন, কিন্তু আমি তো ওনাকে কোনোদিন দেখিও নি। আজ 3 দিন ধরে ওনার কাছে বন্দি হয়ে পড়ে আছি। বাপি মাম্মা নিশ্চিত অস্থির হয়ে খুঁজছে আমাকে। আর মেধা তো নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে ফেলছে আমাকে ফোনে না পেয়ে। ডাক্তার ফায়াজ আবরার জুবায়ের তো আমার ফোনটা ভেঙে ফেলেছে। কিছু ভালো লাগছে না। আচ্ছা, সত্যি সত্যি যদি উনি আমাকে বিয়ে করে ফেলে আর আমি যদি ওনার বাচ্চার মা হয়ে যাই, তবে কি হবে আমার? আল্লাহ, আমাকে এখান থেকে প্লিজ উদ্ধার করুন। মেহেক, মা আসবো? আবদুল্লাহ চাচা আপনি? ভিতরে আসুন। চোখের পানিটা মুছে বললাম, মা খাবারটা? আমার খিদে নেই চাচা, আপনি এগুলো নিয়ে যান। খিদে নেই বললেই হলো? এখনও তো তুমি সুস্থ হওনি, কাল রাতে অনেক জ্বর এসেছিল তোমার।
ফায়াজ বাবা পাগলের মতো করছিল, শেষে ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। ফায়াজ বাবা সারা রাত জেগে তোমার দেখাশোনা করেছে। ভোরের দিকে তোমার জ্বর কমে আসলে ফায়াজ বাবার চোখ বুঝে আসে। যখন ঘুম ভাঙে তোমাকে দেখতে না পেরে পুরো বাড়ির সবাইকে খোঁজ করতে বলে। অবশেষে গার্ডেনের এরিয়ায় পায় তোমাকে। কি? ডাক্তার ফায়াজ আবরার জুবাইয়ের সারা রাত জেগে আমার দেখাশোনা করেছে? খাবারটা খেয়ে নাও মা। চাচা বললাম তো খিদে নেই, নিয়ে যান এখান থেকে। যেমনটা তোমার ইচ্ছা, কিন্তু ফায়াজ বাবা অনেক রাগ করবে। আমি সামলে নেব, আপনি যান চাচা। ডাক্তার ফায়াজ স্যার, বিদেশ থেকে বাংলাদেশে যে নতুন রোগটি আসার সম্ভাবনা রয়েছে সেই রোগটির ক্ষেত্রে আমরা তো রিসার্চ করছি। আপনি কি এটা মিডিয়াকে জানাবেন? আসলে রোগটি তো বাংলাদেশে এখনও আসেনি, আর তাছাড়া আমেরিকান ন্যাশনাল ল্যাব থেকে এই বিষয়ে ডাক আসেনি, তাই জন্য বললাম আর কি। আপনি এত তাড়াতাড়ি ফর্মুলাটা পাবলিশ করবেন কি না? ডাক্তার শাহরির, এই রিসার্চ পেপার আর ফর্মুলার কথা আপনি ছাড়া কেউ জানবে না। আমি যদি এটা পাবলিশ করি তবে সারা বিশ্বে হইচই পড়ে যাবে। এটার জন্য যে ব্ল্যাক ফাইটাস ভাইরাস নির্মূলের ফর্মুলা বাংলাদেশে 2 তরুণ বিজ্ঞানী বের করে ফেলেছে, তখন সবাই চাইবে ফর্মুলাটা কিনে নিতে। এর জন্য আমাদের জীবনের ঝুঁকি থাকবে। তাই জন্য আমি এটা দ্রুত পাবলিশ করতে চাই না। কিন্তু স্যার, বিশ্বের অনেক জায়গায় এটা সংক্রমিত হয়েছে, আর যাদের যাদের ব্ল্যাক ফাইটাস হয়েছে তাদের প্রায়ই মারা যাচ্ছে। আমরা যেহেতু ফর্মুলা বের করেছি, তবে ভ্যাকসিন তৈরি করে সবাইকে হেল্প করা উচিত আমাদের। এতে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে। ডাক্তার শাহরিয়ার, আমি আপনার কথা বুঝতে পারছি, আর এজন্যই লেট করে পাবলিশ করতে যাচ্ছি। ভাইরাসটা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার আগেই আমরা ভ্যাকসিন তৈরি করে ফেলব, তারপর ফর্মুলাটি পাবলিশ করব। এতে বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে যাবে, আর এদিকে আমরা শান্তি পাবো সকলের প্রাণ বাঁচাতে পেরে, সঙ্গে বাংলাদেশকে বিশ্বের দরবারে দাঁড় করাতে পেরে। স্যার, 1955 সালে ব্ল্যাক ফাইটাস ভাইরাসটি প্রথম নাইজেরিয়াতে পাওয়া যায়। তারপর বিজ্ঞানীরা ভ্যাকসিন বের করলেও সেটা কার্যকর হয়নি। আশা রাখছি আমরা সফল হয়েছি। ঠিক বলেছেন। ডাক্তার ফায়াজ আবরার জুবাই সাংবাদিকগণ আগত রোগের ব্যাপারে বিধিনিষেধ জানতেই যে প্রেস কনফারেন্স ডেকেছে সেখানে জয়েন করতে হবে। চলুন। স্যার যাচ্ছে। ডাক্তার মাহিম, আপনি যান। ডাক্তার শাহরিয়ার, যাওয়া যাক। জি স্যার। সাংবাদিক, ডাক্তার ফায়াজ আবরার জুবাইর, আপনি তো জানেন দেশে ব্ল্যাক ফাইটাস নামে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বাইরে অনেক জায়গাতেই প্রায় ছড়িয়ে পড়েছে, আর যাদের শরীরে এই রোগটি পাওয়া যাচ্ছে তারা নাকি ততক্ষণে মারা যাচ্ছে। অন্যান্য দেশের বিজ্ঞানীগণ রোগটি দমন করার চেষ্টা করছে। আপনার কি মত? এটা কি আদৌ দমন করা যাবে? যেহেতু 1955 সালে প্রথম কয়েকজন বিজ্ঞানী চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে ফর্মুলা বের করতে। আপনার কি মনে হয় এটার ক্ষেত্রে আপনি কতটা এগোতে পারবেন, যেহেতু বিশ্বের সেরা বিজ্ঞানীদের মধ্যে আপনি আছেন? দেখুন, একজন বিজ্ঞানী হিসেবে আমি এটা বলতে পারি, রোগ যখন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন, এটার প্রতিকারও নিশ্চয় আছে। আমরা অবশ্যই এটা দমন করতে পারবো, শুধু সময়ের প্রয়োজন। দেশের জনগণ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তবে এই রোগ আমাদের দেশে তেমনভাবে প্রভাব ফেলবে না। আমরা রিসার্চ করে দেখেছি, মানুষ যদি সচেতনতা মানে, যেমন সবার সঙ্গে দূরত্ব বজায় রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলে, তবে সবাই মিলে এই রোগ দমন করতে পারবো। আর যাদের এই রোগ হবে, মৃত্যু অনিবার্য। তাই আমার পরামর্শ, এখন দেখি নিজেদের সচেতন করুন, কারণ ভ্যাকসিন বের হতেও পারে, নাও পারে, আবার সেটা কাজ করতেও পারে, নাও পারে। তাই বলে স্বাস্থ্যবিধির অনিয়ম করা যাবে না। আমাদের রিসার্চে কিছু বিষয় আছে যেগুলো সবার মানতে হবে ভাইরাসটি প্রতিরোধ করার জন্য। তার মধ্যে প্রধান সেটা হলো প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিত ভাইরাসটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার আগেই। আমাদের রিসার্চে আরও বিষয় আমরা পাবলিক করেছি। আপনাদের শুধু এগুলো মানলেই হবে, এতে কিছুটা প্রতিরোধ হবে। আর আমরা বিশেষ সব সায়েন্টিস্ট মিলে তো চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা সফল হব। সাংবাদিক, ধন্যবাদ ডাক্তার ফায়াজ আবরার জুবাইর, আপনার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। আমরা আশা করছি খুব দ্রুত এই প্রাণঘাতী রোগ থেকে মুক্তি পাবো বিশ্বের সব জনগণ, ইনশাআল্লাহ। কোণে সাজে বসে আছি ডাক্তার ফায়াজ আবরারের বাড়িতে। একটু আগে পার্লার থেকে কয়েকটি মেয়ে এসে সাজিয়ে গেল। আমার চোখের পানি বাদ মানছে না, অযথারা ঝরে যাচ্ছে। এই জন্য নয় যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হচ্ছে, বরং এই জন্য যে আমার বিয়েটা আমার পছন্দের মানুষ, আমার ভালোবাসা, আমার সাইলমেন্ট আবরারের সঙ্গে হচ্ছে। কিছুক্ষণ আগে তার পরিচয় পেলাম, আর সেটা ওনারই কাছে। আমি যখন জানলাম ডাক্তার ফায়াজ আবরার জুবাইরি আবার আবরার, আমি বাপির দিকে ছলছল চোখে তাকিয়েছিলাম। বাপি মাম্মা মাথা ঝাঁকিয়ে ইশারা করলেন। আমি হতবাক হয়ে মাটিতে লুটিয়ে পড়তে গেলাম। তখনই উনি আমাকে ধরে ফেললেন। বহু বছর পর আপন কাউকে দেখতে পেলে যেমন ফিল হয়, আমার ক্ষেত্রে তাই হচ্ছে। হাত পা কাঁপাকাঁপি অবস্থা, অদ্ভুত একটা শিহরণ বয়ে যাচ্ছে মনে।
রাগও হচ্ছে কেন পরিচয় দিলেন না উনি আমাকে। আমার চোখের পানিটা মুছে উনি কপালে চুমু দিয়ে বললেন, আমি গেস্টদের কাছে যাচ্ছি মেহেক, নিজেকে সামলে নিও। বাকিটা চোখের পানি না হয় আমার জন্য জমিয়ে রাখো। ওনার কথায় মাথা মুন্ডু কিছু বুঝলাম না। ওনার যাওয়া দেখে ওভাবে চুপটি করে চোখের পানি ফেললাম। ওনাকে এত দেখছি তবুও কোথায় যেন দেখা শেষ হচ্ছে না। উনি ওনার সহকারী সায়েন্টিস্টদের সঙ্গে কথা বলছিলেন। পুরোটা সময় আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। আমার একটু অভিমান হলো, কারণ এতদিন পর ওনাকে পেলাম। কোথায় আমার সঙ্গে থাকবে তা নয়, আমাকে ইগনোর করছে। তারপরে পার্লারে মেয়েরা আসে আর আমাকে সোজা উপরে এনে সাজাতে লাগলো। কত বাজে কান্নাকাটির জন্য চোখের কাজল লেপটে গেল তার হদিস নেই। ওনারা বারবার আমাকে ম্যাম কান্না করবেন না প্লিজ বলল, তারপরও কান্না থামাতে পারছি না। শেষে ওনারা আমার হাতে এক বক্স টিস্যু ধরিয়ে দিয়ে বলল, স্বাস্থ্য অনেক কষ্টে কমপ্লিট করলাম, প্লিজ ম্যাম কান্নাকাটি করে মেকআপটা নষ্ট করবেন না, এই টিস্যুটা ইউজ করবেন হালকাভাবে। আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। ওরা চলে গেল। এই 2 দিনে বাপি মাম্মা আমাকে নানাভাবে বোঝাতে লাগলো। শেষেও যখন না বললাম ওনারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো। আর কি করি, তাই বাধ্য হয়ে আমাকে মেনে নিতে হলো। বিয়েটা ওনার বাড়িতে হবার কথা ছিল, আর তাই হচ্ছে। আশেপাশে মিডিয়ার লোকজন সবাই, আর তাছাড়া ওনার সহকর্মী সায়েন্টিস্ট সবাই উপস্থিত। পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, অনেক অ্যাক্টর সবাই এসেছে আজ। বাপ্পি মাম্মা এতদিন আমাকে বলেছিল আবরার ফিরবে না, কিন্তু আমি অপেক্ষা করা ছাড়িনি। শেষ পর্যন্ত ওনার দেখা পেলাম, কিন্তু শুরুটা একটু ভিন্ন রকম ছিল। আমাকে নিতে 2জন মেয়ে আসলো। আমি শেষবারের মতো কান্না মুছে নিচে নামার জন্য পা বাড়ালাম। নিচে নামতে হাইলাইটটা আমার দিকে পড়ে সবাই হাততালি দিল, আর আবরার আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ওনার হাতে হাত রাখলাম। মিডিয়ার লোকজন আমাদের কাছে এসে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। আবরার সবগুলো উত্তর দিল আর আমার দিকে তাকালো। আমি শুকনো একটা হাসি উপহার দিলাম। উনি সবার মাঝে আমার কানের কাছে মুখটা এনে বললেন, মিহু পাখি, আমাকে ছাড়া যতটা কষ্ট তুমি পেয়েছো সবটা শোধ করে দিব আমার ভালোবাসার ছোঁয়ায়। তবুও তুমি মন খারাপ করে থেকো না। ওনার কথায় শীতল স্রোত বয়ে গেল আমার শরীর বেয়ে। আমি মুখ দিয়ে হালকা একটা আওয়াজ করে ওনাকে ধাক্কা দিয়ে বললাম, সব সায়েন্টিস্টগুলো কি লজ্জাশরম অল্প থাকে? জনসম্মুখে এগুলো কি বলেন? তারপর আমরা দুজনে হাসি মুখে একসঙ্গে দাঁড়িয়ে কথাবার্তা বললাম। কিছুক্ষণ ফটোশ্যুট করার পর কাজী সাহেব চলে আসলেন। ওনার সব সায়েন্টিস্টগুলো ওনার সঙ্গে বরের জায়গায় পাশে বসলেন। এদিকে সবার ওয়াইফ ইনভাইটেড ছিলেন, ওনারা আমার পাশে বসলেন। আমরা কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করলাম। ওনার আরও একটি কাণ্ডে আমি খুব অবাক হলাম। আমার দেড়মোহরে 80 লক্ষ টাকার চেক দিয়ে উনি সর্বসমক্ষে আমাকে অর্ধাঙ্গিনীর পরিচয় দিলেন। এখন ওনার ওপর ক্রাশিত মেয়েদের নিয়ে টেনশন হচ্ছে আমার। হয়তো ওনার বিয়ের খবর শুনে এতক্ষণে হার্ট ফেল করে ফেলেছে অনেকে। বেশ ভালো মতো আমাদের বিয়েটা হয়ে যায়। উনি প্রত্যেকটি সময় লোকজনদের দেখাশোনার জন্য কাজের লোকদের উপদেশ দিতে থাকলো। কারও কোনো সমস্যা হচ্ছে নাকি এ বিষয়ে। বিয়ের 2 দিনেই উনি এত আয়োজন করেছে তা কল্পনাতীত। 10 কোটি টাকার মতো খরচ হয়েছে সম্ভবত। তারপরও ওনার কাছে এটা কম মনে হচ্ছিল। বিয়েটা মিটে যাওয়ায় সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করে তারপর একে একে উপহার দিয়ে চলে যায়। বাপি মাম্মা আমাদের প্রাণ ভরে দোয়া দেয়, তারপর তারাও চলে যায়। পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়, শুধু গার্ড আর কয়েকটি কাজের লোক ছাড়া। সবার যাওয়ার অনেক পরে আবরারকেও যেতে হয়, কারণ ল্যাবে এমার্জেন্সি দরকার ছিল। আবরার চলে যাওয়ার পর সামলে নেই আমি। ঘরে একা ছিলাম, মন খারাপ লাগছিল, তাই টিভি অন করতেই খবরের হেডলাইনটা আর পিকটা দেখে হেসে উঠলাম। কারণ হেডলাইনটা এমন ছিল, বাংলাদেশের টপ ধনী ব্যাচেলারদের মধ্যে তরুণ বিজ্ঞানী ডাক্তার ফায়াজ আবরার জুবায়ের অবশেষে বিয়ে করলেন। সঙ্গে আমার কানের কাছে মুখ নিয়ে কথা বলার সময়কার একটা পিক। আরও একটি খবর দেখে আমার চক্ষু চড়ক গাছে, সেটা হচ্ছে উনি নাকি আগত মরণব্যাধি ব্ল্যাক ফাইটাস রোগের ভ্যাকসিন তৈরি করেছেন, আর সেটা পাবলিকও করলেন। প্রচণ্ড অবাক করা বিষয়, ডাক্তার ফায়াজ জুবায়ের বিয়ের দিনই বের করলেন ব্ল্যাক ফাইটাসের মতো মরণব্যাধির ভ্যাকসিন, আর সেটা নাকি কোনো আক্রান্ত ব্যক্তির শরীরে পৌঁছে দিয়েছেন, আর কাঙ্ক্ষিত ফলাফল পেলেন সেটাও 24 ঘন্টার আগে। নেট দুনিয়ার খবরটা ব্যাপক ভাইরাল হলো। সব জায়গায় ওনাকে নিয়ে পোস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। সবাই ওনাকে কংগ্রাচুলেট করে টুইট করতে থাকে। বিশ্বের বিভিন্ন দেশেও খবরটি পৌঁছে যায়।
আর ভ্যাকসিনের ফর্মুলাটা ইউনিসেফের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেন বাংলাদেশ সরকার। এর জন্য বিশ্বের দরবারে মুহূর্তের মধ্যে বাংলাদেশ সম্মানিত রাষ্ট্রে দ্বিতীয়বারের মতো পৌঁছে যায়। আমার গর্ব হচ্ছে ওনার জন্য। এদিকে বাপি মাম্মা মেধা সব রিলেটিভ ফোন দিচ্ছে একের পর এক, সবার সঙ্গে কথা বললাম। এত ফোন কল রিসিভ করতে আমি সামলাতে না পেরে ফোন বন্ধ করে ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। নিয়ম অনুসারে আজ আমাদের বাসর রাত। কথাটা কেমন লজ্জা অস্বস্তির মধ্যে ফেলে দেয়। আমাদের রুমটা অনেক রকম ফুলে সাজানো হয়েছে, বিশেষ করে ল্যাভেন্ডার দিয়ে। ল্যাভেন্ডার আমার পছন্দের ফুল। আবরারের মনে আছে, এজন্য ও পুরো ঘর জুড়ে গোলাপ, ল্যাভেন্ডার, রজনীগন্ধা স্টিক, বেলুন, রঙিন পেপার দিয়ে সাজিয়েছেন। আমার কেমন অনুভূতি হচ্ছে বলে বোঝানো সম্ভব না। অন্যের কথা ভাবতে ভাবতে কখন যে বিছানায় গোলাপ দ্বারা লাভ স্টেপের উপর শুয়ে পড়েছি নিজেও জানি না। গভীর রাতে মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে পর্যবেক্ষণ করছে। ঠোঁটের নরম অংশে কিছুর স্পর্শ পেয়ে লাফিয়ে উঠতে চাইলাম, কিন্তু কেউ যেন শক্ত করে চেপে রইল। অন্ধকারে আমি চিৎকার করব এমন সময় ফায়াজ বললেন, চুপ, এটা আমি মিহু পাখি। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি হুট করে লাইট জ্বালালেন। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বেজে গেছে। খুব রাগ হচ্ছে আমার। কত আশা ছিল বাসুরাত নিয়ে আমার, সমস্ত কিছুতে পানি ঢেলে দিলেন উনি। ভেবেছিলাম সারা রাত গল্প করব, কিভাবে চিনলেন আমাকে আর ওনার সায়েন্টিস্ট হওয়ার পেছনের গল্প, কিন্তু সবগুলো ধূলিসাৎ করে দিলেন উনি। রাগে ওনার থেকে সরে আসতে চাইলাম, কিন্তু এক প্রকার জোর করে ধরে রইল আমাকে। আমাকে ছটফট করতে দেখে উনি আমার কাঁধে কামড় দিয়ে গলায় মুখ ডুবিয়ে বললেন, এত নড়াচড়া করেছো কেন সুইটহার্ট? আমি কি এখনও কিছু করেছি? আজকে সত্যি অনেক ক্লান্ত আমি। একটু আদর করো না প্লিজ। কত বছর পর তোমার স্পর্শ পাচ্ছি জানো। আমি যখন আমেরিকায় ছিলাম তখনও আমি শুধু তোমাতেই ডুবে থাকতাম। আজ সত্যি করে পেয়েছি, দূরে সরিয়ে দেবে? ওনার কথা শরীরে শীতল কম্পন হলো, কিন্তু রাগটা যায়নি। তাই ওনারে দূরে সরানোর চেষ্টা করে বললাম, আপনার তো খেয়ালই নেই যে আপনার বিয়ে হয়েছে, বাড়িতে বউ আছে, সারাক্ষণ তো ল্যাব কাজ ব্যস্ততা নিয়ে পড়ে থাকেন। তো ভালো তো থাকুন না, আমাকে ডিস্টার্ব করছেন কেন? উনি গলা থেকে মুখ তুলে বললেন, গুরুত্বপূর্ণ কাজ ছিল তো, তবে এখন ফ্রি। ভাইরাসটা দেশে আসলেও মানুষ মারা যাবে না আর। জানো, সবাই এত কংগ্রাচুলেশন করছে আমাকে, কিন্তু আমার এগুলো চাই না। আমি তো চাই আমার মিহু পাখির ভালোবাসা। বলে গলায় আলতো করে বাইট করলেন। আমি আহ বলে সরিয়ে দিতেই উনি আবারও বললেন, বুঝেছি, তুমি ভালো কথা শোনার মেয়ে না। আমাকে যখন ভালোবাসা দেবেই না, তখন আমাকে তো জোর করতে হবে। আই ওয়ান্ট ইউর লাভ মেহেক, আই ওয়ান্ট ইউর লাভ। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। আমি অনেক দিন ধরে তোমার ভালোবাসা না পাওয়ার আগুনে পুড়ছি, আর পুড়তে চাই না বলেই লাইটটা অফ করে লেহেঙ্গার আঁচলটা ফেলে দিলেন। ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলাম। হঠাৎ উনি ঠোঁট দিয়ে আমার চোখের পানিটা শুষে নিলেন, তারপর ফিস ফিস করে বললেন, এখনও রাত শেষ হয়নি সুইটহার্ট, মে আই? ব্যাস, ডুব দিলাম আমরা গভীর ভালোবাসার নির্জনতায়, যেখানে সব স্পর্শই কেবল ভালোবাসার মানুষটার অনুভূতি স্মরণ করিয়ে দেয়। 2 মাস পর রৌদ্র তপ্ত দুপুরে ক্লান্ত শরীরে গাড়ি চালিয়ে আসছে ফায়াজ। বাড়িতে পৌঁছে দৌড়ে রুমে গিয়ে জড়িয়ে ধরে মেহেককে। কী হয়েছে মেহেক, এভাবে কাঁদছিলে কেন ফোনে? জানো আমি কত ভয় পেয়েছি। আমি সব কাজ ফেলে ছুটে এসেছি তোমার কাছে। আচ্ছা, তোমাকে কি কেউ বকেছে? কি হলো বলো, কেউ কিছু বলেছে? আমি কিছু না বলে ওনার বুকে মুখ লুকিয়ে কেঁদে হাতে থাকা প্রেগনেন্সি টেস্টের মেশিনটা ওনার হাতে দিলাম। মেশিনে দুটো দাগ স্পষ্ট দেখে মুহূর্তের মধ্যে ওনার চোখে পানি চলে আসলো। এই কান্নাটা আসলে খুশির। ছেলেরা নাকি কাঁদতে পারে না, কিন্তু এটা ভুল। তারা তখনই কাঁদে যখন খুব বেশি আনন্দ পায়, আর না হলে খুব বেশি কষ্ট পেলে। ফায়াজের চোখে এই মুহূর্তে খুশির ঝলক দেখা যাচ্ছে। সে মেশিনটা রেখে আমাকে কোলে তুলে বলল, জানো মিহু পাখি, আজ আমি কতদিন পর এত খুশি হয়েছি। বাবা মা মারা যাওয়ার পর কোনোদিন আমি ভালো মতো হাসতে পারিনি। তুমি আমার জীবনের রঙিন ফাল্গুন। এক ফাল্গুনে আমি তোমাকে পেয়েছি, আরেক ফাল্গুনে আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখটা পেলাম। আজ আমি মহা খুশি বলে ঘুরতে লাগলো। এদিকে আমিও ওকে নামাতে বলতেই থাকলাম। একসময় ও আমার ঠোঁটে গভীর চুমু দিয়ে ওইভাবে বাইরে নিয়ে গেল। আমি লজ্জায় চোখ মুখ ঢেকে রইলাম। উনি চিৎকার করে বলল, কে কোথায় আছো? সাদাব জলদি আমার শ্বশুর মশাইকে খবর দেয় আমার মিহু পাখি সন্তান সম্ভবা। আর হ্যাঁ, 10 মণ মিষ্টির ব্যবস্থা করো। তার মধ্যে 5 মণ আমার শ্বশুর বাড়িতে আর 2 মণ আমার ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আর রিলেটিভদের মাঝে এবং প্রতিবেশীদের মাঝে বাকি 2 মণ মিষ্টি পাঠানোর ব্যবস্থা করো। সাদাব ভাইয়া, আবদুল্লাহ চাচা সবাই খুব খুশি। তারা সঙ্গে সঙ্গে মিষ্টি আনতে চলে যায়। এদিকে বাকি কাজের লোকগুলো রান্নাবান্না ও বাড়ি পরিষ্কার করতে লাগলো।
আমি মেধা আর সাদাব ভাইয়ার রিলেশনের ব্যাপারটা ফায়াজকে বললাম। ফায়াজ শুনে খুব খুশি হয় এবং নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দেবেন বলে ঠিক করলেন। উফ, জীবনটা এত সুখের কেন? এক জীবনের কী চাওয়া থাকতে পারে? আমি সারা জীবন ওনাকে এভাবে পাশে চাই, সারা জীবন।